লাস্ট দিন আমরা কি করেছিলাম, আমরা অ্যাবজর্পশন কস্টিং করেছিলাম। আজকে আমরা অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিংয়ের মধ্যে ডিফারেন্স আর তাদের মধ্যে কম্প্যারিজন এগুলো দেখব। আর কি দেখব, হচ্ছে কস্ট স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্টটা মার্জিনাল কস্টিংয়ের আন্ডারে এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের আন্ডারে আমরা কীভাবে করি, এই দুটোর মধ্যে আমার কি ডিফারেন্স আছে ইন প্রিপারেশন অফ কস্ট স্টেটমেন্ট, এই ব্যাপারটা আজকের ক্লাসে আমরা দেখব। তাহলে তোরা মার্জিনাল কস্টিং অলরেডি করেছিস, তাও আমি একবার বলে নিচ্ছি মার্জিনাল কস্টিং ব্যাপারটা কি। মার্জিনাল কস্ট বলতে আমরা কি বুঝি? ইকোনমিক্সে তোরা মার্জিনাল কস্ট পড়েছিস। মার্জিনাল কস্ট পড়েছিস। মার্জিনাল কস্ট কাকে বলা হয়? মার্জিনাল কস্ট কাকে বলা হয়? দ্য কস্ট ইনকার্ড ফর প্রডিউসিং 1 ইউনিট এক্সট্রা। কস্ট incurred for one extra ইউনিট। এক ইউনিট এক্সট্রা প্রডিউস করার জন্য আমাকে যে কস্টটা ইনকার করতে হয় সেটাকেই আমরা কি বলছি? সেটাকেই আমরা বলছি মার্জিনাল কস্টিং। এক ইউনিট এক্সট্রার জন্য যে অ্যামাউন্টটা আমরা বিয়ার করছি সেটাকেই আমরা মার্জিনাল কস্টিং বলছি। যখন আমরা মার্জিনাল কস্টিংয়ের ডেফিনেশন লিখব তখন তাহলে আমরা কি লিখতে পারি? Marginal costing is the accounting system. Marginal costing is the accounting system in which variable costs are charged to cost unit and fixed cost of the period charged fully against the aggregate contribution। মার্জিনাল কস্টিংয়ের ব্যাপারটা তাহলে কি হয়ে যাচ্ছে? মার্জিনাল কস্টিং হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম যেখানে কি করা হচ্ছে? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কাকে বলে? আগের দিনের ক্লাসে আমরা বলেছি ভেরিয়েবল কস্ট আর চার্জ টু কস্ট ইউনিট। কস্ট ইউনিটের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল কস্টটাকে চার্জ করছি। আর ফিক্সড কস্ট অফ দ্য পিরিয়ড, এখানে আমরা ফিক্সড কস্টকে, এখানে আমরা এই যে ফিক্সড কস্টটাকে, এই কস্টটাকে কিন্তু আমরা ধরি
পিরিয়ড কস্ট হিসেবে। এই যে ফিক্সড কস্টটা, এই ফিক্সড কস্টটাকে আমরা কিন্তু ধরছি পিরিয়ড কস্ট হিসেবে। আর এই পুরো কস্টটা আমার যে পিরিয়ডে সেই কস্টটা ইনকার হচ্ছে সেই পিরিয়ডের কন্ট্রিবিউশনের এগেনস্টে চার্জ করে দেওয়া হচ্ছে। ফুললি চার্জড অর রাইট অফ এগেনস্ট দ্য এগ্রিগেট কন্ট্রিবিউশন। আমি যে কন্ট্রিবিউশনটা পাচ্ছি তার এগেনস্টে ফিক্সড কস্টটা চার্জ করে দিচ্ছি। তাহলে আমরা জানি যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। আর কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট যখন আমরা লেস করছি তখন আমরা পেয়ে যাচ্ছি প্রফিট অর লস। যদি ফিক্সড কস্ট লেস করার পর পজিটিভ থাকে তখন প্রফিট, আর যদি নেগেটিভ হয় তখন লস। বোঝা গেল? এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব স্টেটমেন্টটা কীরকম হচ্ছে, মার্জিনাল কস্টিংয়ের স্টেটমেন্টটা কীরকম হচ্ছে আর আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের স্টেটমেন্টটা কীরকম হচ্ছে। Now, this is the pro forma statement of calculating what? Pro forma statement of calculating absorption costing. তাহলে আমাদের প্রথমেই কি রয়েছে? প্রথমেই রয়েছে সেলস। সেলস আমরা কি করে পাই? কোয়ান্টিটি ইনটু প্রাইস করে আমরা সেলটা পাই। কোয়ান্টিটি ইনটু প্রাইস করলে আমরা পাচ্ছি সেলটা। এই প্রফর্মার সোর্সটা তার নিচে দেওয়া আছে। সেলস থেকে আমরা লেস করব কি? ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুড সোল্ড। ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুড সোল্ড, এখানে কিন্তু আমার ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবল প্লাস ফিক্সড দুটোই থাকবে। আমরা কি বলেছিলাম অ্যাবজর্পশন কস্টিংয়ে কি হচ্ছে? ফিক্সড প্লাস ভেরিয়েবল দুটো কস্টই অ্যাবজর্ব হচ্ছে, তাই এখানে কিন্তু আমরা দুটো কস্টই দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে হয়ে যাচ্ছে কি ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, আর কি ফিক্সড ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, মানে হচ্ছে টোটাল প্রোডাকশন ওভারহেড, ফিক্সড প্রোডাকশন ওভারহেড প্লাস ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড। টোটাল প্রোডাকশন ওভারহেডটাই কিন্তু এখানে আমরা কনসিডার করছি। এই সমস্ত কস্টগুলো যোগ করে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টোটাল কস্ট অফ গুডস প্রডিউসড। টোটাল কস্ট অফ গুড প্রডিউসড। এবার এর থেকে আমরা কি করছি? এর থেকে সঙ্গে আমরা অ্যাড করছি ওপেনিং স্টকটা। ওপেনিং স্টক প্রিভিয়াস পিরিয়ডের প্রাইসে, সেটা অ্যাড করছি। তার সঙ্গে লেস করছি কি? ক্লোজিং স্টক, এটা হচ্ছে কারেন্ট পিরিয়ডের প্রাইসে। তাহলে অ্যাডজাস্ট করে যেটা বেরোলো এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। এর সঙ্গে আমাকে কি করতে হবে? আন্ডার অ্যাবজর্ব ফিক্সড প্রোডাকশন ওভারহেড। যদি আমার আন্ডার অ্যাবজর্ব ফিক্সড প্রোডাকশন ওভারহেড থাকে অথবা ওভার অ্যাবজর্ব ফিক্সড প্রোডাকশন ওভারহেড থাকে, সেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাওয়ার সাথে সাথে কি করব? আমরা কি অ্যাড করব তার সাথে? তার সঙ্গে অ্যাড করব আমরা আন্ডার অ্যাবজর্পশন অফ ফিক্সড প্রোডাকশন ওভারহেড। আন্ডার absorb fixed production overhead. Under absorb fixed production overhead. সেমিস্টার 2-তে তোরা আন্ডার অ্যাবজর্পশন ওভার অ্যাবজর্পশন করেছিলি। আন্ডার অ্যাবজর্পশন অফ ফিক্সড প্রোডাকশন ওভারহেড যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা অ্যাড করব। আর এখানে এটা ভুল দিয়েছে, এটা অ্যাড হবে না, এটা হবে লেস ওভারহেড। আমার একসঙ্গে একটা স্টেটমেন্টে আন্ডার অ্যাবজর্পশন ওভার অ্যাবজর্পশন দুটোই থাকতে পারে না।
আইদার আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড থাকবে অথবা ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড থাকবে। বোঝা গেল? আইদার আমাদের আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড থাকবে অথবা আমাদের ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড থাকবে। তাহলে আমরা আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড পেতে পারি অথবা ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড একটা স্টেটমেন্টে পেতে পারি। একটা স্টেটমেন্টে আন্ডার ওভার দুটোই পাবো না। আচ্ছা, আন্ডার অ্যাবজর্পশন আর ওভারহেড ওভার অ্যাবজর্পশন কাকে বলে? আমাদের ওভারহেডের ক্ষেত্রে আমি তোদের আগে সেমিস্টার 2তে এটা করিয়েছিলাম। ওভারহেড একটা হচ্ছে অ্যাপ্লাইড, ওভারহেড হচ্ছে আমার ইনকার্ড। আমি ওভারহেড কি বলে দিয়েছিলাম? ওভারহেড হচ্ছে আমার এক্সপেক্টেড এক্সপেন্সেসগুলো, এক্সপেক্টেড ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সেটা ভেরিয়েবলও হতে পারে, ফিক্সডও হতে পারে, সেটা হচ্ছে আমার ওভারহেড। এবার এই ওভারহেডের ক্ষেত্রে আমাদের কি হয়? ওভারহেডটা আমার অ্যাপ্লাইড একটা হয়, মানে আমরা যখন হিসেব করি তখন আমরা ওভারহেডটাকে ধরে নিই যে এত টাকা আমার ওভারহেড হতে পারে সেটা। আর যখন অ্যাকচুয়ালি আমার প্রোডাকশনটা শেষ হয় তখন আমরা পাই ওভারহেড ইনকার্ড। তাহলে আমরা একটা পাই ওভারহেড অ্যাপ্লাইড, একটা পাই ওভারহেড ইনকার্ড। ওভারহেড অ্যাপ্লাইড আর পাই ওভারহেড ইনকার্ড। এবার যদি এই ওভারহেড ইনকার্ডটা আমার গ্রেটার দ্যান ওভারহেড অ্যাপ্লাইড হয়, তার মানে কি আমি ওভারহেড যেটা অ্যাপ্লাই করেছি বা যেটা চার্জ করেছি সেটা আমার কম অ্যাকচুয়াল ওভারহেডের থেকে। তার মানে ওভারহেডটা আমার আন্ডার অ্যাবজর্বড হয়েছে, মানে আমার কস্টটা কমে গেছে, আমার বাড়াতে হবে, ওই জন্য এটা অ্যাড হয়ে যাচ্ছে। আর ওভার অ্যাবজর্পশন মানে কি? যখন আমার ওভারহেড ইনকার্ডটা লেস দ্যান overhead applied, when the overhead incurred is less than overhead applied, overhead incurredটা আমার less than overhead applied হচ্ছে। তাহলে যখন আমার overhead incurredটা less than overhead applied হচ্ছে, তার মানে কি আমার যতটা আমি overhead হিসেবে দেখিয়েছি তার থেকে কম আমার অ্যাকচুয়াল overheadটা হয়েছে। তাহলে আমার যেটা কম হয়েছে সেটা হচ্ছে আমার ওভার অ্যাবজর্পশন। এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার ওভার অ্যাবজর্পশন। আমার ওভারহেড অ্যাকচুয়ালি হয়েছে 20,000 টাকা, আমি সেটা দেখিয়ে দিয়েছি 30,000 টাকা। তার মানে আমার এক্সপেন্সেস কত বেশি দেখানো আছে? 10,000 টাকা। ওভার অ্যাবজর্পশন হচ্ছে এই 10,000 টাকাটা। এখন আমাকে কি করতে হবে? এই 10,000 টাকাটা আমাকে এখন লেস করতে হবে। তাহলে লেস হয়ে যাচ্ছে আমার ওভার অ্যাবজর্পশন। ঠিক আছে, আমার যে কোনো একটা হতে পারে আন্ডার অথবা ওভার, একই স্টেটমেন্টে দুটো থাকবে না। ঠিক আছে, তাহলে আন্ডার অথবা ওভার যেটা হচ্ছে সেটা আমরা অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পরে যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি, এই যে বি এর মধ্যে যেগুলো আমার ইনার কলামে নিয়েছে সেটা আমরা আউটার কলামে নিয়ে যাচ্ছি। এটাকে আমরা কি বলছি? ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুড সেলস। এই যে এটা আমরা পেলাম, এটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুড সেল। এবার আমরা এটা পেয়েছি এ আর এটা হচ্ছে আমার বি। এই এ থেকে আমরা বি যদি লেস করি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। এটা হচ্ছে আমার গ্রস প্রফিট। এর থেকে আমি কি লেস করব? গ্রস প্রফিট থেকে আমি ভেরিয়েবল অ্যান্ড ফিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা লেস করব। গ্রস প্রফিট থেকে আমি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লেস করবো, যেটার মধ্যে আমার ফিক্স প্লাস ভেরিয়েবল দুটোই থাকছে। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দুটোরই আমরা ফিক্সড প্লাস ভেরিয়েবল দুটো পোর্শনই নেব। টোটালটা লেস করে দিচ্ছি। লেস করার পরে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার নেট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এটা হয়ে গেল আমার অ্যাবজর্পশন কস্টিং এর আন্ডারে নেট প্রফিট। ওকে, এবার আমরা দেখব যে মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে আমরা এই প্রফিট স্টেটমেন্টটা কি করে করব, বা আমরা কি করে এই স্টেটমেন্টটা প্রিপেয়ার করব। মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে এই স্টেটমেন্টটা আমরা কি করে প্রিপেয়ার করব সেটা আমরা দেখে নিই।
Now this is the ক্যালকুলেশন অফ প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং সিস্টেম। এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্টিং সিস্টেমের আন্ডারে আমরা কি করে প্রফিট ক্যালকুলেট করব, স্টেটমেন্টটা কিরকম হবে, এটা হচ্ছে সেটা। এটার সোর্সটাও সেম অ্যাজ বিফোর, যেখান থেকে আমরা অ্যাবজর্পশন কস্টিংটা দেখিয়েছি সেটাই, সেখান থেকে আমরা মার্জিনাল কস্টিংটা দেখাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে আমার সেলস। সেলসের থেকে আমরা কি ডিস করছি, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে আমরা আগেরটায় আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা বা প্রোডাকশন কস্টটা লেস করেছিলাম অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা ভেরিয়েবল কস্টটাই শুধুমাত্র লেস করছি। তার মধ্যে কি কি রয়েছে, প্রথমেই রয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, তার সঙ্গে আর কি রয়েছে ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড এটা কিন্তু আমার শুধুমাত্র ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, এখানে আমরা ফিক্সড প্রোডাকশন ওভারহেড কিন্তু কনসিডার করছি না। এখানে আমরা শুধুমাত্র ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড নিচ্ছি, ফিক্সড প্রোডাকশন ওভারহেড নিচ্ছি না। এইগুলো যোগ করে আমি যেটা পাচ্ছি এটা কি, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুড প্রডিউসড। এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট অফ গুডস প্রডিউস। এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট অফ গুডস প্রডিউস। এই ভেরিয়েবল কস্ট অফ গুড প্রডিউসড পাওয়ার পরে আমরা কি করছি, সেম আগেরটার মতোই ওপেনিং স্টক অ্যাড করছি, এটা প্রিভিয়াস পিরিয়ডের প্রাইসে। ক্লোজিং স্টক লেস করছি, এটা কারেন্ট পিরিয়ড প্রাইসে। যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তার সঙ্গে আমি কি করছি, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাড করছি, ভেরিয়েবল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অ্যাড করছি। করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট অফ সেলস। যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট অফ সেলস। এবার এটা হচ্ছে আমার এ সেলস আর এটা হচ্ছে বি ভেরিয়েবল কস্ট অফ সেলস। এই টোটাল এ থেকে বি যখন আমরা লেস করছি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা গ্রস প্রফিট পেয়েছিলাম, আর এখানে আমরা কি পাচ্ছি, কন্ট্রিবিউশন। এ থেকে বি বিয়োগ করে আমরা পাচ্ছি কন্ট্রিবিউশন। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, কন্ট্রিবিউশন। এবার কন্ট্রিবিউশন থেকে আমরা কি করব, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিক্সড প্রোডাকশন, ফিক্সড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটাকে আমরা লেস করব। কি কি লেস করছি তাহলে, ফিক্সড কস্টগুলো। ফিক্সড কস্টের মধ্যে কি আছে, প্রোডাকশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তিনটেরই যে আমার ফিক্সড কস্ট আছে সেই ফিক্সড কস্টটাকে আমরা লেস করব। লেস করার পরে পাবো প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং। লেস করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং। তাহলে বোঝা গেল, এটা হয়ে গেল আমার প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং। এবার আমরা কি করব, এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর মধ্যে কম্পেয়ার করব। নাও আমরা এই মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচ এবং অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচটাকে একটা স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে দেখাতে পারি। সেই স্কিমেটিক ডায়াগ্রামটা ফার্স্টলি আমরা একটা বক্স নিলাম, এটা আমরা কি করছি, এটা আমরা করছি অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে কি কি ইনক্লুড করতে হবে, ডাইরেক্ট
material, direct labor, variable production overhead, fixed production overhead। তাহলে ফার্স্ট গ্রুপে এগুলো চলে এলো। নেক্সট এগুলোকে আমরা কোথায় চার্জ করছি? এগুলোকে আমরা কোথায় চার্জ করছি? এগুলো আমার চার্জ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে। এগুলো আমার চার্জ হচ্ছে কস্ট অফ গুডস। এগুলোকে আমরা তাহলে কোথায় চার্জ করছি? এগুলো আমাদের চার্জ হচ্ছে কস্ট অফ গুডস প্রডিউসে। তাহলে এটা কোথায় চলে যাচ্ছে? চার্জড টু cost of goods produced, charge to cost of goods produced। এখান থেকে কোথায় যাবে? এই কস্টগুলি আমার কি হয়ে যাচ্ছে? চার্জ অ্যাজ এক্সপেন্সেস when goods are sold, charged as expenses when goods are sold। আর আমার বাকি পড়ে রইল কি? আমার পড়ে রইল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তাহলে অল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার, এগুলো কখন চার্জ হচ্ছে? এগুলো অ্যাজ এক্সপেন্সেস চার্জ হচ্ছে যখন এগুলো আমরা ইনকার করছি। যখন এগুলো ইনকার হচ্ছে তখনই এগুলো আমার এক্সপেন্সেস হিসেবে চার্জ হচ্ছে। তাহলে চার্জ অ্যাজ এক্সপেন্সেস when incurred, যখন হচ্ছে তখনই সেটা আমার এক্সপেন্সেস হিসেবে চার্জ হচ্ছে। আমরা চলে আসি এখানে মার্জিনাল কস্টিং approach. This is more or less similar to the absorption costing which we have done just before this, কিন্তু যা চেঞ্জ কি, অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমার কি এসেছিল? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড অ্যান্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড। কিন্তু এখানে আমার কি চলে আসছে? ডাইরেক্ট মেটেরিয়াল, direct labor and variable production overhead, fixed production overhead আসছে না। তাহলে এগুলোকে সেম, these are charged to cost of good produced, charged to cost of
cost. সিমিলারলি কি হয়ে যাচ্ছে, charged as expenses when goods are sold. Charged as expenses when goods are sold. তাহলে যখন আমরা সেল করছি, তখন আমাদের এটা চার্জ হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড ফেজে কি আসছে, কখন আমরা এক্সপেন্সেস হিসেবে চার্জ করছি, when they are incurred, কি আমরা এক্সপেন্সেস গুলো লিখছি, ফিক্সড প্রোডাকশন ওভারহেড, যেটা আগের ক্ষেত্রে ছিল না, অল অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আগেরটা শুধুমাত্র অল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ছিল, এখানে আমার প্রোডাকশনটাও চলে এলো। এটা কি হয়ে যাচ্ছে, চার্জড অ্যাজ expenses when incurred. বোঝা গেল, এটা হচ্ছে মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচ। এবার আমাদের কি জানতে হবে, অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর মধ্যে ডিফারেন্সগুলো কি কি। Next topic of our discussion is the difference between marginal costing and absorption costing. পয়েন্ট অফ ডিফারেন্স কি হতে পারে সেটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি, এরপর তোরা নিজেদের মতো লিখে আমাকে চাইলে দেখিয়ে দিতে পারি। ফার্স্টলি হতে পারে আমার ডেফিনেশন। আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ডেফিনেশনও করেছি, মার্জিনাল কস্টিং এর ডেফিনেশন করেছি। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের হতে পারে definition of these two. Next point আমরা কি লিখতে পারি, involvement of cost। কোনটার ক্ষেত্রে কি ধরনের কস্ট ইনভলভ আছে বলতে পারবি। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট দুটোই আমার প্রোডাক্ট কস্টের মধ্যে ইনক্লুড আছে। আর মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র আমার ভেরিয়েবল কস্টেই প্রোডাক্ট কস্টের মধ্যে ইনক্লুডেড আছে। ফিক্সড কস্টটা কিন্তু পিরিয়ড কস্ট হিসেবে চার্জ করা হয়, সেটা কিন্তু আমরা ইনক্লুড করি না। কন্ট্রিবিউশন, আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন ধরি না, তার বদলে কি ধরি, নেট প্রফিট পার ইউনিট। কিন্তু
কনসিডার করা হয় না। কিন্তু মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রিবিউশনের উপর বেস করেই আমরা মার্জিনাল কস্টিংটা করি। তাহলে মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে কন্ট্রিবিউশন কনসিডার করা হয়, কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে করা হয় না। অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে নেট প্রফিটটা কনসিডার করা হয়। ওভারহেড রিকভারি, এখন এই ওভারহেড রিকভারিটা আমার ইম্পর্টেন্স পায় অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে। মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রিবিউশনটাকে ইম্পর্টেন্স দিই, ওভারহেড রিকভারিটাকে ইম্পর্টেন্স দিই না। আমরা যে স্টেটমেন্টটা করছিলাম যে আন্ডার ওভার অ্যাবজর্পশনটা কিন্তু আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে কনসিডার করেছি। মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আন্ডার অ্যাবজর্পশন বা ওভার অ্যাবজর্পশনের কোনো ট্রিটমেন্ট হয়নি। ঠিক আছে, নেক্সট কি হতে পারে? কমপ্লেক্সিটি, মার্জিনাল কস্টিংটা অনেক ইজি টু ascertain than compared to absorption costing। তাহলে কমপ্লেক্সিটির ক্ষেত্রে কি অ্যাবজর্পশন কস্টিংটা অতটা ইজি না টু অপারেট, কিন্তু মার্জিনাল কস্টিংটা অনেক বেশি ইজি টু অপারেট। অ্যাবজর্পশন কস্টিংয়ের থেকে মার্জিনাল কস্টিংটা কম্পারেটিভলি ইজি টু অপারেট। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে decision making. Marginal costing is very much useful in case of decision making. Marginal costing is very much useful in case of decision making. কিন্তু absorption costing is not that much useful for the purpose of decision making. Users of রিপোর্ট বা রিপোর্টিং কাদের করা হয়, এটা যখন অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে আউটসাইডারদের জন্য করা হয়, গভর্নমেন্ট, তারপরে তোমার অন্য লেন্ডার্সরা, তারপর কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য আমরা অ্যাবজর্পশন কস্টিংটা করে থাকি। আর মার্জিনাল কস্টিং ইন্টারনাল ইউজ পারপাস আমাদের করা হয়ে থাকে। মার্জিনাল কস্টিং দিয়ে আমরা ইন্টারনাল কোনো ডিসিশন মেকিং হোক, আমাদের কাজের কীরকম চলছে না চলছে সেটা করা হোক, ইন্টারনাল পারপাসে আমরা মার্জিনাল কস্টিংকে ব্যবহার করি। মার্জিনাল কস্টিং রিপোর্টিং ইজ হেল্পফুল টু দ্য ইন্টারনাল টিম, আর absorption costing reportingটা is important to the external team. ওকে, এইগুলো আমি মোটামুটি বললাম। এছাড়া তোদের যদি আরও কিছু পয়েন্ট অফ ডিফারেন্স মনে হয় সেগুলো তোরা গ্যাদার করে আমাকে দেখিয়ে নিতে পারিস। আমরা এখন যে পোর্শনটা করব সেটা হচ্ছে ডিফারেন্স ইন প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিংয়ের মধ্যে প্রফিটের ডিফারেন্স কেন হয়ে থাকে। Difference in profit under marginal costing and absorption costing. Absorption costing আর marginal costing এই দুটোর মধ্যে আমার প্রফিটটা ডিফারেন্স কেন হয় বা কখন হয়। ফার্স্টলি এই যে প্রফিটের ডিফারেন্সটা হয় সেটা হয় মেনলি ডিউ টু স্টক ভ্যালুয়েশন। এবার যদি আমার স্টক না থাকে, ইফ there is no opening and closing stock, যদি আমার ওপেনিং এবং ক্লোজিং স্টক কোনোটাই না থেকে থাকে তাহলে দেয়ার
will be no difference if যদি কোনো ওপেনিং এবং ক্লোজিং স্টক না থেকে থাকে, if there is no opening stock and no closing stock, then there will be no difference. কাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না? in profit under marginal costing as well as absorption costing. মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং দুটোর ক্ষেত্রেই আমার প্রফিটের কোনো ডিফারেন্স থাকবে না। নেক্সট, if opening stock is equal to closing stock, ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দুটোই যদি সমান হয় তাহলেও কিন্তু আমার নো ডিফারেন্স ইন প্রফিট, তাহলেও কিন্তু আমার প্রফিটের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। বোঝা গেল? তাহলেও আমার প্রফিটের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। কিন্তু এখানে বোথ স্টকের ক্ষেত্রে ফিক্সড কস্ট পোর্শনটা সেম হতে হবে। ফিক্সড কস্ট পোর্শন যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু আবার ডিফার করে যাবে। নাম্বার 3, if opening stock is greater than closing stock, ওপেনিং স্টক যদি ক্লোজিং স্টকের থেকে বেশি হয় তার মানে কি বোঝাচ্ছে? ওপেনিং স্টক যদি ক্লোজিং স্টকের থেকে বেশি হয় তার মানে প্রিভিয়াস ইয়ারের কস্ট ইজ included in this year. অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কি হয়? অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ভেরিয়েবল কস্ট দুটোর ক্ষেত্রেই আমার প্রোডাক্ট কস্টের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু ফিক্সড কস্টের ক্ষেত্রে কি হয়? অ্যাবজর্পশন কস্টিং এর ফিক্সড কস্টটা আমার ইনক্লুড হয় প্রোডাক্ট কস্টের মধ্যে, আর মার্জিনাল কস্টিং এ আমার ফিক্সড কস্টটা হচ্ছে পিরিয়ড কস্টটা হচ্ছে আমার পিরিয়ড কস্ট। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমার কি হচ্ছে? অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে হচ্ছে ফিক্সড কস্টটা প্রোডাক্ট কস্ট, আর মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে ফিক্সড কস্টটা হচ্ছে আমার পিরিয়ড কস্ট। তাহলে আমার যদি আমার আগের বছরে কোনো প্রোডাক্ট এবছরে ইনক্লুড থাকে, মানে আমার ওপেনিং স্টকটা যদি বেশি হয় তার মানে কি হয়েছে? ওপেনিং স্টকটা বেশি হওয়া মানে হচ্ছে আমার সেলটা, ওপেনিং স্টক ইজ গ্রেটার দ্যান ক্লোজিং স্টক, তার মানে হচ্ছে আমার সেল বেশি হয়েছে, এবছর সেলটা বেশি হয়েছে, তাই আমার স্টকটা কম পড়ে রয়েছে। তাহলে এই যে ওপেনিং স্টকটা আমার আগের বারের থেকে এসছে তার মধ্যে আমার কি ছিল? তার মধ্যে গতবারের ফিক্সড কস্ট ইনক্লুড আছে। অ্যাবজর্পশন কস্টিংয়ে যদি আমরা করে থাকি ইনকাম স্টেটমেন্টটা, তাহলে যে ইনকামটা পাবো তার মধ্যে লাস্ট ইয়ারের ফিক্সড কস্টটা ইনক্লুড থাকবে। তাহলে আমার কস্ট বেশি হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? আমার কস্টটা বেড়ে যাচ্ছে, ফলে প্রফিটটা কমে যাবে। মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে? আগের বারের লাস্ট ইয়ারের যে স্টকটা ইনক্লুডেড রয়েছে তার মধ্যে কিন্তু আমার ফিক্সড কস্টটা নেই, কারণ হচ্ছে আমরা মার্জিনাল কস্টকে পিরিয়ড কস্ট হিসেবে চার্জ করি। সুতরাং আমরা মার্জিনাল কস্টিংয়ে ফিক্সড কস্টকে পিরিয়ড কস্ট হিসেবে চার্জ করি, তাই আগের বারের যে ফিক্সড কস্টটা ছিল সেটা আগের বছরই চার্জ হয়ে গেছে,
ফলে এই বছরে যে ওপেনিং স্টক এসছে তার মধ্যে ওই ফিক্সড কস্টটা ইনক্লুড নেই। ফলে আমার টোটাল কস্টটা কি হচ্ছে, অ্যাবজর্পশন কস্টিংয়ে যে কস্টটা হচ্ছে তার থেকে কম হচ্ছে। তার ফলে আমার কি হয়ে যাচ্ছে, প্রফিটটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে আমার পিরিয়ড কস্টের মধ্যে, মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে পিরিয়ড কস্টের মধ্যে আমার ফিক্সড কস্টটা চলে যাচ্ছে। ফলে আমার যে ওপেনিং স্টকটা রয়েছে সেই ওপেনিং স্টকটার মধ্যে ভালো করে বোঝ কিন্তু এই ব্যাপারটা, মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। আমরা যখন অ্যাবজর্পশন কস্টিংয়ে করছি, অ্যাবজর্পশন কস্টিংয়ে করলে কি হয়, অ্যাবজর্পশন কস্টিংয়ে করলে ওপেনিং স্টক যেটা আমার ইনক্লুডেড হয়েছে এই পিরিয়ডে, তার মধ্যে আমার লাস্ট ইয়ারের ফিক্সড কস্টটা ইনক্লুড রয়েছে। লাস্ট ইয়ারের ফিক্সড কস্ট ইনক্লুড থাকা মানে আমার ওপেনিং স্টকটার ভ্যালু বেড়ে যাচ্ছে, এবং ওপেনিং স্টকটার ভ্যালু বেড়ে যাওয়ার ফলে আমার কি হয়ে যাচ্ছে, আমার কস্টটা বেড়ে যাচ্ছে। তাহলে কস্ট বেড়ে গেলে অটোমেটিক্যালি প্রফিটটা কমে যাবে। আর মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা মার্জিনাল কস্টিং অ্যাপ্লাই করছি তখন আমরা ফিক্সড কস্টটাকে পিরিয়ড কস্ট হিসেবে চার্জ করেছি। তাই আমার যে ওপেনিং স্টকটা সেটার মধ্যে আমার ভেরিয়েবল কস্টটা রয়েছে কিন্তু ফিক্সড কস্টটা নেই। ফিক্সড কস্টটা পুরোটাই আমরা প্রিভিয়াস পিরিয়ডে চার্জ করে এসছি। তাহলে ফিক্সড কস্টটা যেহেতু আমরা প্রিভিয়াস পিরিয়ডে চার্জ করে এসছি, তাই আমার ওপেনিং স্টকটার মধ্যে আমার ফিক্সড কস্টটা ইনক্লুড নেই। ফলে অ্যাবজর্পশন কস্টিংয়ে আমার যে ওপেনিং স্টকের ভ্যালু তার থেকে এখানে ওপেনিং স্টকের ভ্যালুটা কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, আমার প্রফিটটা বেড়ে যাচ্ছে। কস্ট কমে যাচ্ছে, প্রফিট বেড়ে যাচ্ছে। যদি বুঝতে না পারিস তাহলে আমাকে বলবি, আমি বলে দেবো। আর ফাইনালি কি হচ্ছে, ইফ ওপেনিং স্টক ইজ লেস দ্যান ক্লোজিং স্টক, জাস্ট আগে যে সিচুয়েশনটা বললাম তার রিভার্স সিচুয়েশন। এখানে আমার ক্লোজিং স্টক কখন বেশি হয়, ক্লোজিং স্টক আমার কখন বেশি হচ্ছে, যখন আমার সেলসটা কম হচ্ছে। তাহলে ক্লোজিং স্টক বেশি হওয়া মানে আমি যখন অ্যাবজর্পশন কস্টিংয়ে করছি, ক্লোজিং স্টকটা আমরা কি করি, লেস করে দিই। ক্লোজিং স্টকটা আমরা লেস করে দিই। তাই যে অ্যামাউন্টটা লেস হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের মেথডে, তার মধ্যে আমার কি লেস হয়ে যাচ্ছে, ওই পিরিয়ডের ফিক্সড কস্ট। ওই পিরিয়ডের ফিক্সড কস্ট যেটা ক্লোজিং স্টকের মধ্যে ইনক্লুড আছে সেটা আমার লেস হয়ে যাচ্ছে। তার ফলে আমার কি হয়ে যাচ্ছে, কস্টটা ডিক্রিজ করে যাচ্ছে। কস্ট ডিক্রিজ করা মানে প্রফিট ইনক্রিজ করে গেল। যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করছি তখন কি হয়ে যাচ্ছে, আমার ক্লোজিং স্টকের মধ্যে ফিক্সড কস্টটা ইনক্লুড হয়ে যাচ্ছে যেটা আমার লেস হয়ে যাচ্ছে, এবং সেটা আমার পরের পিরিয়ডে গিয়ে অ্যাড হবে। সুতরাং আমার কস্টটা কমে যাচ্ছে, ফলে আমার প্রফিটটা বেড়ে যাচ্ছে। আর মার্জিনাল কস্টিংয়ে কি হচ্ছে, আমার ক্লোজিং স্টকের মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল কস্টটা রয়েছে। তাই ক্লোজিং স্টকটা যদি আমার বেশি হয় তাহলে আমার কস্ট যেটা লেস হচ্ছে সেটা অনলি ভেরিয়েবল কস্টটা লেস হচ্ছে, ফিক্সড কস্টটা লেস হচ্ছে না। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, কস্টটা বেড়ে যাচ্ছে। মার্জিনাল কস্টিংয়ের ক্ষেত্রে কি, ফিক্সড কস্ট আমার পিরিয়ড কস্ট এক্ষুনি বললাম। মার্জিনাল কস্টিংয়ের জন্য ক্ষেত্রে যখন ফিক্সড কস্টটা পিরিয়ড কস্ট, তখন পুরো ফিক্সড কস্টেই আমার কারেন্ট পিরিয়ডেই ইনক্লুড হয়ে যাচ্ছে, পরের পিরিয়ডে যাচ্ছে না। ফলে পরের পিরিয়ডে যে ক্লোজিং স্টকটা ট্রান্সফার হচ্ছে সেটার মধ্যে কিন্তু আমার ভেরিয়েবল কস্ট থাকছে, ফিক্সড কস্ট থাকছে না। ফলে আমার কি হচ্ছে, টোটাল কস্টটা বেড়ে যাচ্ছে। আর কস্ট বেড়ে যাওয়া মানে প্রফিট কমে যাচ্ছে। এই যে কস্ট বেড়ে যাওয়া বা প্রফিট বেড়ে যাওয়া, প্রফিট কমে যাওয়া, কস্ট কমে যাওয়া বা প্রফিট বেড়ে যাওয়া, এই পুরোটাই কিন্তু এই ডিফারেন্স ইন ইনকাম স্টেটমেন্টের জন্য হয়ে যাচ্ছে। দুটো মেথডে আমরা দুটোভাবে স্টেটমেন্টটা তৈরি করছি, এবং এই স্টেটমেন্ট দুটো আলাদা পদ্ধতিতে তৈরি হওয়ার জন্য দুটো ক্ষেত্রে আমাদের প্রফিটের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাই অনেক সময় আমাদের এই প্রফিটটা রিকনসাইলও করতে হয়। প্রফিটটা আমরা অনেক সময় রিকনসাইলও করি। আমরা কি করে রিকনসিল করব প্রফিটটা সেটা দেখে নিই একবার। কনসিলিয়েশন
of profit under marginal costing and absorption costing. তাহলে আমরা একটা স্টেটমেন্ট অফ রিকনসিলিয়েশন করব। স্টেটমেন্ট যেরকম হয় আমরা করব, particulars আর amount, particulars আর আমরা আইদার মার্জিনাল কস্টিং থেকে অ্যাবজর্পশন কস্টিংয়ে যেতে পারি অথবা অ্যাবজর্পশন কস্টিং থেকে মার্জিনাল কস্টিংয়ে আসতে পারি। এখানে আমরা মার্জিনাল থেকে অ্যাবজর্পশন কস্টিংয়ে যাচ্ছি। Fixed cost in closing stock, লেস করছি কি fixed cost in opening stock, অ্যাডজাস্ট করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এটা যেটা পেলাম সেটাই হচ্ছে আমার প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, প্রফিট আন্ডার অ্যাবজর্পশন costing।